ডিয়ার স্টুডেন্টস, গত ভিডিওতে আমি এইচএস সেকেন্ড ইয়ারের পলিটিক্যাল সায়েন্সের বাংলা মিডিয়ামের ছাত্রদের জন্য নেশন বিল্ডিং মানে জাতি গঠন এই চ্যাপ্টারের 1 মার্ক ও 2 মার্কের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজকে আলোচনা করব 4 মার্ক ও 6 মার্কের কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে। তো প্রথমেই আছে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। তো এখানে একটা কথা হলো, যদি সেম ওই প্রশ্নটা দিয়ে যদি পরীক্ষায় 1 মার্ক বা 2 মার্ক দেয়, তাহলে আমি আগের ভিডিওতে সেম ওই প্রশ্নের উত্তর আলোচনা করেছি, সেইটা দিয়ে দিও। আর যদি 4 মার্কের ওই প্রশ্ন দিয়ে যদি 4 মার্ক দিয়ে থাকে, তাহলে আজকে যেটা আলোচনা করছি ওইটা একটু লম্বা করে আলোচনা করা হয়েছে, সেইটা তোমরা দিয়ে দিও। তো যাই হোক, ঘুরে ফিরে আবার একই কথা, দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। তো উত্তর হচ্ছে, দ্বিজাতি তত্ত্ব মানে টু নেশন থিওরি। ওইটা ছিল মুসলিম লীগের একটি রাজনৈতিক তত্ত্ব, যা অনুসারে ভারত একটি নয়, দুটি ভিন্ন জাতি হিন্দু ও মুসলমান নিয়ে গঠিত। এই তত্ত্ব অনুযায়ী হিন্দু ও মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, ভাষা ও জীবনযাত্রা আলাদা, তাই তাদের অন্য আলাদা রাষ্ট্র থাকা উচিত। এই তত্ত্বের সমর্থনে মুসলিম লীগ দাবি করে যে মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে হবে, যেটি হবে মুসলিম অধ্যুষিত অঞ্চল নিয়ে। এর ভিত্তিতে পাকিস্তান গঠনের দাবি জোরদার হয়। কংগ্রেস এই তত্ত্বের বিরোধিতা করলেও 1940-এর দশকে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে রাজনৈতিক বিরোধ তীব্র হয়ে ওঠে। পরিণামে ব্রিটিশ সরকার দ্বিজাতি তত্ত্বকে ভিত্তি করেই ভারতকে স্বাধীনতা দেয় এবং 1947 সালের 14 ও 15 আগস্ট ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম হয়। তো এবারে হচ্ছে 6 মার্কের কয়েকটা প্রশ্নের উত্তর। তো প্রথমে আছে, ভারত বিভাজনের আগে ভারতীয় উপমহাদেশের প্রধান চ্যালেঞ্জগুলি কী ছিল, বিশ্লেষণ করো। তো উত্তর হবে, ভারতের স্বাধীনতা ও বিভাজনের ঠিক আগ মুহূর্তে দেশটি একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। প্রধান চ্যালেঞ্জগুলি ছিল নিম্নরূপ। 1 নম্বরে আছে জাতি গঠনের চ্যালেঞ্জ। ভারতে ছিল বহু জাতি, ধর্ম, ভাষা ও সংস্কৃতির সমাহার। একটি অভিন্ন জাতীয় পরিচয় গড়ে তোলা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। দেশকে ঐক্যবদ্ধ রেখে জাতীয় সংহতি রক্ষা করা ছিল স্বাধীন ভারতের অন্যতম প্রধান লক্ষ্য। 2 নম্বরে হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার চ্যালেঞ্জ। স্বাধীন ভারতের জন্য একটি শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য ছিল। সংবিধান রচনা এবং তার মাধ্যমে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে সরকার গঠনের রীতি চালু করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 3 নম্বরে আছে উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার চ্যালেঞ্জ। দেশ তখন দারিদ্র্য, অশিক্ষা, জাতপাতের বৈষম্য, সামাজিক অনগ্রসরতার দ্বারা জর্জরিত ছিল। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বা দরিদ্রতা দূরীকরণ এবং সব শ্রেণীর মানুষের কল্যাণ নিশ্চিত করাও ছিল একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। 4 নম্বরে আছে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় প্রজাতন্ত্রে একীভূত করার চ্যালেঞ্জ। বিভিন্ন দেশীয় রাজ্য নিজেদের স্বাধীন রাখতে চাইলেও সর্দার প্যাটেলের নেতৃত্বে তাদের ভারতীয় প্রজাতন্ত্রের অন্তর্ভুক্ত করার কঠিন দায়িত্ব নিতে হয়। 5 নম্বরে আছে ধর্মীয় সাম্প্রদায়িকতা ও সহিংসতার চ্যালেঞ্জ। বিভাজনের সময় হিন্দু মুসলমানদের মধ্যে ব্যাপক সাম্প্রদায়িক দাঙ্গা হয়। এই সহিংসতা নিয়ন্ত্রণ করে শান্তির প্রতিষ্ঠা করাও ছিল একটি বড় চ্যালেঞ্জ। পরের প্রশ্ন হচ্ছে, ভারত বিভাগের পরিণতি কী কী ছিল, আলোচনা করো। তো উত্তরে আছে 1947 সালের ভারত বিভাগ ইতিহাসের একটি গভীর বিভাজনমূলক ঘটনা। এটি শুধু একটি ভৌগোলিক বিভাজন ছিল না, বরং এর ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে বহু নেতিবাচক পরিণতি দেখা দেয়। এর প্রধান কারণগুলি হলো, 1 নম্বরে আছে দুটি পৃথক রাষ্ট্রের জন্ম। ভারত বিভাগের ফলে 14 ও 15 আগস্ট 1947 সালে দুটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়, ভারত ও পাকিস্তান। পাকিস্তান পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামে 2 ভাগে বিভক্ত ছিল। পূর্ব পাকিস্তান পরবর্তীকালে বাংলাদেশ নামে স্বাধীনতা লাভ করে 1971 সালে। 2 নম্বরে আছে সাম্প্রদায়িক হিংসা ও গণহত্যা। তো বিভাগের সময় ও পরবর্তীতে হিন্দু মুসলমানদের মধ্যে ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। পাঞ্জাব ও বাংলায় বিশেষ করে বহু মানুষ নিহত ও আহত হয়। নারী ধর্ষণ ও লুটপাটের ঘটনাও ঘটে। 3 নম্বর আছে দলবদ্ধ উদ্বাস্তু সমস্যা। ভারত পাকিস্তান সীমান্ত পার হয়ে প্রায় 80 থেকে 90 লক্ষ মানুষ উদ্বাস্তু হয়ে পড়েন। হিন্দুরা পাকিস্তান ছেড়ে ভারতে আসেন এবং মুসলমানরা ভারত ছেড়ে পাকিস্তানে যান। এতে উভয় দেশের অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় বিশৃঙ্খলা দেখা দেয়। 4 নম্বরে আছে সম্পদ ও প্রশাসনিক বিভাজন। ব্রিটিশ ভারতের সেনাবাহিনী, আমলাতন্ত্র, রেল, ডাক, ব্যাংক এবং সম্পদ সহ দুটি দেশের মধ্যে ভাগ করতে হয়, যা একটি জটিল ও সময় সাপেক্ষ কাজ ছিল। 5 নম্বরে আছে কাশ্মীর সমস্যার সূত্রপাত।
দেশভাগের সময় জম্মু ও কাশ্মীরের রাজা ভারতের সঙ্গে যুক্ত হন, যা পাকিস্তানের আপত্তির কারণ হয়ে দাঁড়ায়। এর ফলস্বরূপ ভারত পাকিস্তানের মধ্যে 1947-48 সালে প্রথম যুদ্ধ হয় এবং আজও কাশ্মীর সমস্যা বিরাজমান। 6 নম্বরে আছে মানবিক মর্মবেদনা। বিভাগের সময় যেভাবে মানুষ প্রাণ হারিয়েছিল, উদ্বাস্ত হয়েছিল এবং নিজেদের ভিটেমাটি ছেড়ে পালাতে হয়েছিল, তা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক গভীর ক্ষত হয়ে রয়েছে। পরের প্রশ্ন হচ্ছে, কাশ্মীর সমস্যা নিয়ে আলোচনা করো। তো উত্তর হবে, কাশ্মীর সমস্যা ভারত ও পাকিস্তানের মধ্যে এক দীর্ঘস্থায়ী রাজনৈতিক বিতর্ক। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভের পর জম্মু কাশ্মীরের রাজা হরি সিংহের সিদ্ধান্ত ছিল নিরপেক্ষ থাকা, তবে পাকিস্তানের আক্রমণে তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে বাধ্য হন। এর ফলে 1947 ও 1948 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ শুরু হয় এবং কাশ্মীরের বেশ কিছু অংশ পাকিস্তানের অধীনে চলে যায়। জাতিসংঘের হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলে কাশ্মীরের কিছু অংশ ভারত এবং কিছু অংশ পাকিস্তানের দখলে থাকে। পাকিস্তান কাশ্মীরের জন্য গণভোটের দাবি করে, কিন্তু ভারত এটি মেনে নেয়নি, ফলে কাশ্মীরের ভবিষ্যৎ এখনও অমীমাংসিত রয়ে গেছে। কাশ্মীরের এই বিতর্ক ভারত পাকিস্তান সম্পর্কের অন্যতম প্রধান বিষয়, যা কয়েকটি যুদ্ধের কারণ হয়েছে। 2019 সালে ভারত কেন্দ্রীয় সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করলে এ নিয়ে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। আজও কাশ্মীর সমস্যা এক আন্তর্জাতিক বিতর্কের বিষয়। এটি শুধুমাত্র ভারত ও পাকিস্তানের মধ্যে একটি সীমান্ত সমস্যা নয়, বরং এটি একটি মানবিক, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ইস্যু হয়ে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়া সহ বিশ্বব্যাপী প্রভাব ফেলে। পরের প্রশ্ন হচ্ছে, মণিপুর কিভাবে ভারতের সাথে যুক্ত হয়েছিল আলোচনা করো। তো উত্তর হবে, মণিপুর ছিল একটি প্রাচীন রাজ্য, যার নিজস্ব রাজপরিবার, প্রশাসন এবং সাংস্কৃতিক ঐতিহ্য ছিল। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করার পর ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং দেশীয় রাজ্যগুলোর সামনে দুটি পথ খোলা ছিল। তারা চাইলে ভারত বা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারত, অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবেও টিকে থাকতে পারত। মণিপুরের মহারাজা বুধচন্দ্র প্রথমে স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন এবং 1947 সালের জুলাই মাসে একটি সাংবিধানিক শাসন ব্যবস্থা চালু করেন। এর মাধ্যমে তিনি মণিপুরে প্রথম নির্বাচিত পরিষদের সৃষ্টি করেন এবং গণতান্ত্রিক উপায়ে শাসনের সূচনা হয়। 1948 সালের জুন মাসে মণিপুরে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই পরিষদ কাজ শুরু করলেও ভারত সরকারের চাপ বাড়তে থাকে যাতে মণিপুর ভারতের সাথে যুক্ত হয়। 1949 সালের সেপ্টেম্বর মাসে মহারাজা বুধচন্দ্রকে শিলংয়ে ডেকে পাঠানো হয়। সেখানে তাকে মাননীয় সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বাধীন ভারত সরকারের প্রতিনিধিদের সাথে চুক্তি করতে বাধ্য করা হয়। এই চুক্তি, যা ইনস্ট্রুমেন্ট অব মার্জার নামে পরিচিত, 21 সেপ্টেম্বর 1949 সালে স্বাক্ষরিত হয় এবং 15 অক্টোবর 1949 সালে কার্যকর হয়। এর মাধ্যমে মণিপুর আনুষ্ঠানিকভাবে ভারতের অংশ হয়ে যায়। যদিও এই সংযুক্তি নিয়ে মণিপুরে নানা সময় বিরোধ ও আন্দোলন হয়েছে, তবে তা ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গণতন্ত্রের পথে এগিয়ে চলে। এভাবে মণিপুর ঐতিহাসিক ও রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ভারতের সঙ্গে যুক্ত হয়। পরের প্রশ্ন হচ্ছে, হায়দ্রাবাদ কিভাবে যুক্ত হয়েছিল আলোচনা করো। অথবা প্রশ্নটা অন্যভাবে হতে পারে, হায়দ্রাবাদ সমস্যা আলোচনা করো, অথবা বল্লভভাই প্যাটেলের হায়দ্রাবাদ যুক্ত করাতে ভূমিকা আলোচনা করো। তো উত্তর হবে, 1947 সালে ভারতের স্বাধীনতার সময় হায়দ্রাবাদ ছিল একটি বিশাল দেশীয় রাজ্য, যার শাসক ছিলেন মুসলিম নিজাম, কিন্তু প্রজাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু। অন্যান্য দেশীয় রাজ্যগুলি ভারত বা পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলেও হায়দ্রাবাদের নিজাম স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চাইলেন। তিনি ভারতের সাথে যুক্ত হতে রাজি হননি এবং পাকিস্তানের সাথেও সরাসরি যুক্ত হননি। এই অবস্থান ভারত সরকারের দৃষ্টিতে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ হায়দ্রাবাদ ভারতের মাঝখানে অবস্থিত একটি বিশাল রাজ্য ছিল, যা দেশের একতা ও নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে উঠতে পারত। নিজামের শাসনে হিন্দু প্রজারা দমনপীড়নের শিকার হচ্ছিল। সেই সময় রাজাকার নামে এক মুসলিম স্বেচ্ছাসেবী বাহিনী গঠিত হয়, যারা স্বাধীন হায়দ্রাবাদের পক্ষে সশস্ত্র আন্দোলন শুরু করে। এর ফলে হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয় এবং সাধারণ জনগণের উপর অত্যাচার বাড়ে। এই জটিল পরিস্থিতিতে ভারতের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল কূটনৈতিক ও সামরিক উপায়ে সমস্যার সমাধানের পথ বেছে নেন। যখন আলোচনা ফলপ্রসূ হলো না, তখন 1948 সালের 13 সেপ্টেম্বর অপারেশন পোলো নামে একটি সেনা অভিযান শুরু করা হয়। মাত্র 5 দিনের মধ্যেই ভারতীয় সেনা হায়দ্রাবাদ অধিগ্রহণ করে এবং নিজাম আত্মসমর্পণ করেন। এইভাবে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় এবং দেশের রাজনৈতিক ও ভৌগোলিক ঐক্য রক্ষা পায়। এই সফল সংযুক্তিতে সর্দার প্যাটেলের দৃঢ় নেতৃত্ব এবং কৌশলগত সিদ্ধান্ত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ডিয়ার স্টুডেন্টস, এই গেল বড় প্রশ্নের
আলোচনা। তো আশা করি এর ভেতরেই পরীক্ষায় প্রশ্ন থাকবে। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পুরাতন যারা অন্যদের সঙ্গে শেয়ার করে দিও। এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট ও পরিশ্রম সাপেক্ষ। যদি আমার ভিডিওগুলো তোমাদের উপকারে আসে তবে আমি মনে করব পরিশ্রম সার্থক হয়েছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আমি এইরকম আরও কোনো একটা ভিডিও নিয়ে হাজির হব। তোমরা ভিডিওগুলো দেখতে থাকবে, আশা করি উপকারে আসবে। তো আজকে এই পর্যন্ত।